এই দেখো আমার অ্যালামুন্ডা গাছে একটা হলুদ ফুল ফুটেছে। এই গাছটা এবার লালও নিয়ে আসবো প্রচুর, তাহলে এরকম ফুল ফুটবে, দেখতে ভালো লাগবে। আর এই গাছেও সাদা ফুলও তাই প্রচুর ফুটেছে, এই সাদা ফুলটাতেও প্রচুর ফুটেছে। আর এই গোবিন্দ জবাটা একবার মরছে একবার বাঁচছে, কি অসুখ হয়েছে বুঝতে পারছি না। আর রঙ্গন গাছটা একটু কেটে দেওয়া হয়েছে, হয়তো আবার পরে হবে ফুল, দেখা যাক, সেই আশাতেই আছি। ফুল গাছগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম সকালবেলায়। দেখো, আর এদিকে কাচতে দেওয়া হয়ে গেছে, এই যে কাচতে দেওয়া হয়েছে। আর এই জায়গাটার পরিস্থিতি খুব খারাপ, দেখছো যে ঢাকাটা ছিল ওপরে, ঢাকাটা খুলে দিয়েছে। এখানটা ঢাকা হবে আবার, এখানটা মানে আজকেই আসবে, এসে এই জায়গাটা ঠিকঠাক করবে। সেই কারণে মানে এই জায়গাটা ঘিরে দেবে আর কি, ঘেরাটা সেই গ্রিল দিয়ে আর স্লাইডিং কাঁচ দিয়ে করবে বলছে, কিভাবে করবে জানি না, করে দিক যেভাবে হোক, তারপর পরে দেখা যাবে করছে। আর এই যে কাঁচে দেওয়া হয়ে গেছে সকালবেলায়, দেখতে থাকো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা একটু বাইরে আসলাম, ওয়েদারটা কোনো সময় মেঘ কোনো সময় বৃষ্টি, মেঘ বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছে। যখন মানে মেঘটা কমে যাচ্ছে, বৃষ্টিটা কমে যাচ্ছে, তখন এত পরিমাণ গরম লাগছে, ভ্যাপসা গরম, মানে গুমসানি গরম একটা, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর যখন ঝমঝম করে বৃষ্টি আসছে সেই সময়টা আবার বৃষ্টিটা দেখতেও ভালো লাগছে। তা আকাশের এই যে বর্ষার সময় যে আকাশটা হয়, মেঘ ছাড়া ছাড়া যে পেঁজা তুলোর মতো মেঘগুলো হয়ে থাকে, জায়গায় জায়গায় দলা পাকিয়ে পাকিয়ে থাকে, এক এক রকম, মাঝে মাঝে মনে হয় যেটা কল্পনা করা যায় সেটাই হয়ে যায়। এই সময়টা আমরা সবাই চলে আসলাম। আজকে টগরি মাসি কেউ আসবে না, সেই জন্য একটু আমরা ঢিলিম ঢালিম করছি, বেশ দেরিতে শুরু হয়েছে। আর শনিবার আমার আজকে কিছুই খাওয়া নেই তোমরা জানো, তবুও তার মধ্যে এখন সকালকার টিফিনও হয়নি। এদিকে ভাতের চাল ভেজানো আছে, চালটা ধুয়ে নেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই যে নিচে যে বাসন কটা ছিল, সেই বাসন কটা সিঙ্কের মধ্যে ছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে, শুধু ডাল সেদ্ধর বাটিটা নামানো আছে। আর মাসি না আসলেও বাসন মানে রাখি না, ধুয়েই নিই, সেভাবে রাখা হয় না, ধুয়েই নেওয়া হয়। এই যে চায়ের বাসন টিফিন করে যা ছিল সব ধুয়ে নিয়েছি, এগুলো ধোয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। কি রান্না করব এখনো ঠিক করিনি, ঠিক করি তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে। তো যেটা বলছিলাম, বর্ষার সময় আমরা একটুখানি ভাবুক হয়ে যাই। আকাশ দেখে, আকাশের মেঘ দেখে, মেঘটা যখন দেখি তখন আমরা মানে কবি কবি হয়ে যায়, মনে হয় এটা কল্পনা করছি ওটা কল্পনা করি, বোধহয় হাতে পেন থাকলে, কলম খাতা থাকলে কিছু লিখতে পারতাম এই রকম। কিন্তু সেটা কখনোই সম্ভব না। এটা মনে হয় মানে ভালো লাগে দেখতে আর কি, মনটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, সব কিছু সারার মানে সব দেখো আর যাই করো, এসে সংসারের যে কাজ সেটা আমাদের করতেই হবে, এটা প্রত্যেকের নিয়ম। রান্না করলে রান্না করতে হবে, না করলে অন্য কোনো কাজ করতে হবে, যাই হোক করতেই হবে তোমাকে, বসে থাকলে চলবে না। মানে বসে যদি থাকো তাহলে তোমার কাজের পর কাজ জমা হয়ে যাবে, আর মানে তখন সেটা করতে ভালো লাগে না। একটা কাজ যদি পরপর পরপর হয়ে যায়, জমা না থাকে, তাহলে সেই কাজটা করতে মানে অসুবিধে হয় না, মনে হয় ঠিক আছে। কিন্তু দেখবে জামা কাপড় তুমি রেখে দাও, আজকে ঠিক আছে আজকে ধোবো না, কালকে ধুয়ে নেব, এই বলে যদি রেখে দেওয়া যায়, তাহলে এত যখন জমা পড়ে যায় তখন আর সেগুলো ধুতে ভালো লাগে না, খুব কষ্ট করে তখন ধুতে হয়। তা সেই জন্য সময়কার কাজ সময়টাই করে নেওয়াই ভালো, এটাই আমার মনে হয়। তাই আমিও মানে করে নেওয়ার চেষ্টা করি। তাই যতই বাইরে দেখি, যতই ভাবুক হই, যতই কবি কবি ভাব মনে উদয় হোক, তবুও সেই আবার ঘরে এসে সংসারের কাজ রান্না সব করতে হবে। তাই টিফিন হয়েছিল না, আজকে বললো যে টিফিনে অন্য কিছু খাবে না। অন্যান্য দিন মুড়ি জলও খেয়ে নেয় বুবাই, কোনো দিন সকালে ভাতও খেয়ে নেয়, কোনো দিন রুটি হলে, রুটি হয় প্রতিদিনই, রুটিও খেয়ে নেয়। কিন্তু আজকে বললো যে ম্যাগি খাবে, কিচ্ছু দিও না ম্যাগির মধ্যে, শুধু ডিম ফাটিয়ে দাও, তাই দিয়ে ম্যাগি খেয়ে নেব।
তা আমি তাই করলাম, শুধু 2টো ডিম ফাটিয়ে 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম, যাতে ওদের দুজনার হয়ে যায়, মানে বুবাই আর বুবার বাবার দুজনারই হয়ে যায়। দুজনার হয়ে গেলে নিশ্চিন্ত, কারণ টগরি তো আসেনি, রুটি তো হবে না, সেই জন্য যে কোনো একটা কিছু তো করতে হবে, তাই এটাই হয়ে যাক এই ভেবে 2 প্যাকেট দিয়ে দিলাম। বুয়ার বাবা বলেছিল যে আমি মুড়ি খেয়ে নেব। এই আলু ভাজা, ডাল তো হয়ে গেছে, তোমরা দেখেছো, ডাল হয়ে গেছে, আর এই আলু ভাজা হবে, আলু ভাজা কাটা হয়ে গেছে। এদিকে আর একটা হবে ছানার বড়ার একটা তরকারি হবে, সেই জন্য আলু কেটে নেওয়া হয়েছে। আর এই যে সেই ছানার বড়া, যেটা কিনে নিয়ে আসে কৃষ্ণনগর থেকে, এই যে সেই ছানার বড়া, এই বড়া দিয়ে একটা সবজি হবে। আর মাছ আনতে গেছে, মাছ হবে, এইগুলো রান্না হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। আমার চ্যানেলে যারা নতুন তারা জানো কিনা জানি না, এই বড়াগুলো কৃষ্ণনগর থেকে কিনে নিয়ে আসে, তাই সেটাই কিনে নিয়ে এসে, আর এগুলো ওই ভাজা অবস্থাতেই ছিল। সব জায়গায় পাওয়া যায়, তবু আমাদের কৃষ্ণনগর থেকে নিয়ে আসে, কারণ কৃষ্ণনগরে ওই অধর মিষ্টির দোকান আছে, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আরও আরেকটা আছে একদম মোড়ের ওপরে, মানে ওই জায়গা থেকে, আমি কৃষ্ণনগরে তো বহুদিন ছিলাম, সেই জন্য সেই দোকানগুলো পরিচিত হয়ে গেছে, কোন দোকানে সবচেয়ে ভালো ভাজে সেটা জানা আছে। তো সেই দোকান থেকে আর কি এগুলো নিয়ে আসে। আর একটা পাত্র মার্কেটে বাজারের ভেতরে একটা মিষ্টির দোকান আছে, সেখানেও খুব সুন্দর ভাজে, তো সেইখান থেকে নিয়ে এসেছে, সেটাই রান্না করব। এর আগেও আমি রান্না করেছি, তোমরা দেখেছো অনেকেই, যারা পুরনো তারা দেখেছো, যারা নতুন তারা এবার দেখো। হ্যাঁ, মিষ্টির দোকানের নামগুলো সব বললাম না, একটা বললাম অধর মিষ্টির দোকান। অধরে সেভাবে ভাজে কিনা আমি সঠিক জানি না, কারণ অধর থেকে কোনোদিন এগুলো আমি কিনিনি। যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার, যেটা নেদেরপাড়ার ওই দিককার মোড়টায় আছে, নেদেরপাড়ার মোড়ে। আর একটা আছে হচ্ছে পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডার, সেটা বাজারে পাত্র মার্কেটের ভেতরে। যেহেতু পাত্র মার্কেটে মানে বাজারে ওখানেই থাকতাম, সেই জন্য আমাদের ওই দোকানটা ভালো চেনা আছে। এই দুটো দোকানে খুব ভালো ভাজে, তবে পঞ্চানন সুইটসে সপ্তাহে 1 দিন কি 2 দিন ভাজে, বৃহস্পতিবার শনিবার এরকম দিন হিসাব করে ভাজে। আর এই করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডারটা প্রতিদিন ভাজে। আমাদের বেশিরভাগ করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার থেকেই আনা হয়। এত সুন্দর টেস্ট, মানে অন্যান্য দোকানে আমি এই টেস্টটা পাই না। এখানেও পাওয়া যায় বড়া, এই বড়া যে পাওয়া যায় না তা না, এখানেও পাওয়া যায়, বহরমপুরেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই টেস্টটা আমি সব জায়গায় পাই না। তবে এটা আর কদিন, যে কদিন স্কুলে যাচ্ছে সেই কদিনই না হয় নিয়ে আসবে, তারপর তো আর নিয়ে আসবে না, তখন এই সব জায়গায় যেখানে বাস করছি সেখান থেকেই খেতে হবে। আর যেটা বলছিলাম টিফিনের ব্যাপারটা, টিফিনটা বাবা বলেছিল যে মুড়ি খেয়ে নেবে, তাও আমি দেখলাম যে যখন হচ্ছেই, ম্যাগিটা যখন করছি, তখন একটু বেশি করেই করি, তুমিও খেয়ে নাও এই। আর আমার তো আজকে শনিবার, দুজনেই আসেনি, না এসেছে বাইরের কাজের মাসি, না এসেছে টগরি রান্না করতে। তো একদিন শখ করে রান্না করলাম, আর সঙ্গে সঙ্গে ভাগ্য বলল যে দেখ, তুই একদিন শখ করে রান্না করবি, দেখ এবার রোজ রোজ তুই রান্না কর, আবার তুই আজকে রান্না কর, বলে আমাকে আবার পরের দিন রান্না করতে দিল। তো যাজ্ঞা ভালোই হলো, পরপর 2 দিন রান্নাটা করে নিলাম। 2 দিনেই একই রকম, মানে একটু আলাদা টেস্ট ওদের মুখে লাগবে, অন্য রকম লাগবে। তারপরে এই দেখো মশলা কষে নিচ্ছি, এটা হচ্ছে ওই ছানার বড়ার যে ডালনাটা হবে আলু দিয়ে, সেইটার মশলাটা কষা হচ্ছে। এরপরে আবার মাছ করব না ভেবেছিলাম, যে মাছ আর করব না, মাছটা শুধু ভেজে রেখে দেব এরকম ভেবেছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো দই তো আছেই, তাহলে কাতলা মাছ যখন নিয়েই এসেছে, পরের দিনের জন্য রেখে দিল। তা কাতলা মাছ যখন নিয়েই এসেছে, ঠিক আছে তাহলে কাতলা মাছটা, প্রথমে ভাবলাম কাতলা মাছটা ভাজা করে রেখে দিই, তারপরে দেখলাম যে ভাজা করে আর রেখে দিয়ে কি করব, একটু দই দিয়ে করে ফেলি। যখন রান্না যখন করবই, ভাজলেও ভাজতে হবে, আবার একটুখানি মশলা কষে নিয়ে করলেও করতে হবে। আর একই মশলা যখন সব রেডি করাই আছে, মানে রেডি করা বলতে করে নিতে হলো আর কি। অল্প করে পেঁয়াজ দিলাম, কারণ ওরা দুজন খাবে, বুবাই আর বুয়ের বাবা খাবে, আমি তো আর খাবো না। আর সেই জন্য অল্প সামান্য একটু একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর একটু আদা দিয়ে পেস্ট করে নিলাম, নিয়ে ওই মশলাটা কষে নিয়ে
তারপরে করে নিলাম। একদম প্লেনভাবে মাছের দই কাতলাটা করেছি, কোনো রকম আলাদাভাবে কোনো রকমভাবে কিছু দিইনি, কারণ অত স্পেশালভাবে কিছু করিনি, স্পেশাল লোক কেউ নেই, ওরা দুজনেই আছে, সেই জন্য স্পেশালভাবে কিছু করা হয়নি, সাধারণভাবে যেভাবে হয় সেভাবেই হয়। আর কেউ যদি আসে তখন স্পেশালভাবে করা হয়, তখন হয়তো তাতে আরও অনেক রকমের মশলা দেওয়া হয়, তারপরে আরও রিচ করা হয়, দইয়ের পরিমাণ আরও বেশি দেওয়া হয়, দইয়ে আরও অনেক কিছু দিয়ে মিক্সড করে রাখা হয় দইটাকে, এরকম আর কি, মানে একটু স্পাইসি করে করা হয়। আর এটা একদম হালকা করে করা হলো। এই মাছটা দেখো কিভাবে রান্না করেছি, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য তোমরা পরেই মানে বলে দিতে পারলাম যে কিভাবে মাছটা করলাম। আর এদিকে ছানার ডালনাটা হয়ে গেল দেখতেই পেলে। এবার মাছগুলো বউয়ার নিয়ে এসে মাছগুলো ধুচ্ছে। আমি আবার এই সমস্ত মাছগুলো অত নাড়তে ভালোবাসি না, আমাদের মেঘাও তাই, মাছ এত ধুতে নাড়তে ভালোবাসে না, কিন্তু বুয়ার বাবা আবার মাছ মাংস ধোয়া নাড়া এগুলোতে মানে এগুলো খুব ভালোবাসে, মাছ মাংস ঘাঁটতে। আর আমি আবার মাছ মাংস অত ঘাঁটতে ভালোবাসি না, আমি ইলিশ মাছটা শুধু ভালোবাসি। ইলিশ আর চিংড়ি, এই দুটো মাছ আমি খুব ভালোবাসি। এই জন্য চিংড়ি মাছও বাইরে থেকে ছাড়িয়ে আনতে নিষেধ করি, আবার ইলিশ মাছও বাইরে থেকে মানে কেটে আনতে নিষেধ করি। তো এই হলো ব্যাপার। তাই দেখো মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা হয়তো বুঝতে মানে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, কারণ মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে আমি একটু বসেছিলাম, সেই জন্য বসেছিলাম বলে তোমরা হয়তো ভাবলে যে সঙ্গে সঙ্গে আমি মাছটা ভাজলাম, না, সঙ্গে সঙ্গে মাছটা ভাজিনি, মাছটা একটু পরেই ভেজেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। মানে প্রচণ্ড গরম তো, যখন বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে, আর যেই বৃষ্টিটা কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে অসম্ভব গরম, এই জায়গাটায় দাঁড়িয়ে থাকা যায় না। একদিন রান্নাঘরে থাকলে আমাকে 2-3 দিন ধরে মানে রেস্ট নিতে হয়, এত কষ্ট হয় শরীরে আমার, মানে প্রচুর পরিমাণ হাইপার টেনশন, প্রচুর হাই বিপিটা প্রচুর। তা সেই কারণে আমাকে মানে আমি একদিন রান্নাঘরে ঢুকলে মানুষ সব অনেকের আছে, কিন্তু এতটা বাড়াবাড়ি কারণ না, 200-250 হয়ে যায়, মানে এই রকম বাড়াবাড়ি কারণ হয় না। মাঝে মাঝে এমন হয় ডাক্তাররা ভয় পেয়ে যায়, এরকম হয়, আমাকে 2-3টে করে প্রেশারের ওষুধ খেতে হয়, মানে এত পরিমাণ হাই বিপি। তো সেটা ঠিক আছে, সেই জন্য আমাকে নিজেকেই সাবধানে থাকতে হবে। তা রান্নাটা ওই জন্য আমি মানে নিজে পুরোপুরি করতে পারি না, এটা আমার একটা প্রবলেম, কিছু করার নেই, এটা মানে প্রবলেম যখন তৈরি হয়েছে তখন সাবধানে আমাকে থাকতেই হবে। আরও শুধু যে এটা তা তো না, আরও অনেক রকম প্রবলেম আছে যেগুলো এত মানে বলার দরকার নেই, আর বলেই বা কী করবো, অনেক শারীরিক প্রবলেম আছে। ওপরটা ঠিকঠাক আছে, দেখে ভালোই লাগে, দেখে মনে হয় খুব ভালো, বেশ ভালো, চটপট করে বেড়াচ্ছি, রান্না করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, কাজ করছি, কিন্তু তা নয়, ভেতর আমার ঝাঁঝরা, ভেতরটা পুরোই ঝাঁঝরা ফাঁপা, ওপরটাই চকচকে, যেরকম ঠাকুরের হয় ভেতরে খড়ের বোঝা আর ওপরে চাকুম চুকুম ভিতরে খড়ের বোঝা, সেরকম। মাছের জন্য আমি জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর আদা রসুন পেঁয়াজ, জিরে, হলুদ এগুলো দিয়ে লবণ দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এই মশলাটা কষতে কষতে মোটামুটি কষা হয়েছে, পুরোটা হয়নি। আর তার আগে আমি এই যে দই ফেটিয়ে রেখেছিলাম, লবণ আর চিনি দিয়ে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটুকু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, একদম সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম, এই দইটুকু দিয়ে দেবো, খুব সামান্য দই, বেশি না। এরপর এই দইটা একটুখানি এর সঙ্গে ভালো করে মানে কষা হয়ে গেলে তখন আমি এই টমেটো কেচাপটা দিয়ে দেবো। এটা আমি সস দিলাম না, কারণ সস দিলে খুব টক হয়ে যাবে, দইটা আছে, দুটোই যদি টক দেওয়া হয় তাহলে বেশি টক হয়ে যাবে, সসটা একটু টক বেশি হয় আর কেচাপটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে যেহেতু দই দেওয়া আছে সেহেতু দিলাম না, মানে সস না দিয়ে কেচাপটা দিলাম। আর দইটার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে মানে ফেটানো ছিল, আর এটা একটু এখন আমি এর মধ্যে কেচাপটা দিয়ে দিলাম, আর দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল রান্না। এর মধ্যেই মাছ দিয়ে দেবো, তারপরে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো। আর পরে মাছ দেওয়া আর জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ সেটা দেবো না, কষা মশলাটার মধ্যেই মাছটা আমি দিয়ে দেবো। মশলাটা কষা হোক, দেখতে থাকো। মশলাটা দিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, এরকম
তেল ছেড়েছে, কিন্তু এই তেল ছাড়া অবস্থাতেই আমি শেষ করবো না রান্নাটা। তেল ছেড়ে গেলেও আমি এতে আরও একটু জল দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষবো। এটা হচ্ছে আমার মানে অভ্যাস, ওই কারণেই আমার রান্না করতে দেরি হয়। মানে অল্প জল দেবে, এই যে জলটা দিলাম এইটা দিয়ে কষে যখন এটা পুরো আবার আর একবার তেল ছেড়ে দেবে, এরকম করে আমি 2-3 বার করে মশলা কষে নিয়ে তেল ছাড়ে তারপরে রান্না করি, যেটা তোমাদেরকে আমি একবার দেখাই। আর ঠিক সেই কারণেই আমার রান্না করতে এতটা দেরি হয়। দেখলে তা এইভাবেই রান্না করলাম আর কি, স্পেশালভাবে আর করিনি। যেভাবে লোকজন আসলে যেভাবে স্পেশালভাবে করা হয় সেটা করা হয়নি, এইভাবেই রান্না করা হলো। আর আমার রান্না করতে দেরি হয় সেটা তোমরা এর আগেও দেখেছো। আর কেন যে দেরি হয় সেই কেনটা আজকে এই রহস্যটা তোমাদের কাছে জানিয়ে দিলাম, যে কেন আমার রান্না করতে এত দেরি হয়। এই যে দেখছো ধরে মাছটা কষা হয়েছে মশলার সঙ্গে, এটাকে আমি 2-3 বার উল্টে পাল্টে দিয়েছি। মাছের মধ্যে যে মশলাটা যাওয়া সেটা চলে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দেব, যাতে মাছটা একটু নরম হয়। সেই কারণে এমনিতেই নরমই আছে, তবুও একটুখানি জল দেবো, দিয়ে নরম হওয়ার জন্য সামান্য গরম জল। আর দেবো না, এটাই আস্তে আস্তে গ্যাস কমিয়ে দেবো, দিয়ে এটা ফুটে ঘন হয়ে যাবে একদম, যেরকম দেখলে মশলার মধ্যে ছিল ঘন হয়ে গেল, ওই রকম ঘন হবে, তখন নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার দই কাতলা। খুব সাধারণভাবে দই কাতলা হলো, খুব মানে বিরাট বড় সড়ো করে হলো না, খুব সাধারণভাবে দই কাতলা হলো এটা। সব শেষে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার হয়ে গেল। তো যেটা বলছিলাম যে আমার কেন রান্না করতে দেরি হয়, এই রহস্যটা তোমাদেরকে জানিয়ে দিলাম। রান্না করতে দেরি হয় এটা তোমাদের আমি প্রায়ই বলি, যে আমার এত রান্না করতে দেরি হয়, এই দেরি হয়, এটা বলি। আমি ঠিক টাইমে রান্না করতে গেলে, আমাকে 12টায় রান্না করতে গেলে আমাকে অনেক সকাল থেকে রান্না শুরু করতে হয়, এরকম ব্যাপার। হ্যাঁ, আবার রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না করার সময় তোমরা দেখলে যা যা রান্না হলো। এটা হচ্ছে সেই ছানার বড়ার সবজিটা, তরকারিটা আলু দিয়ে ডালনা মতো করে করা হলো, শুধু আদা জিরে দিয়ে নিরামিষ করে ওটা করা হলো। আর এটা হলো দই কাতলা, দেখলে কিভাবে রান্না করলাম, আর বলেও দিয়েছি কিভাবে করেছি মোটামুটি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা প্রতিদিন হয়। আর এটা হচ্ছে আলু ভাজা। আর এই মানে ছানার এই বড়ার ডালনাটা আমি আলাদা করে ওখানে তুলে রেখে দিয়েছি আমার জন্যে, ব্যাস। আর ভাত তো হবে, এই পর্যন্ত রান্না হলো। আর আমরা খাওয়া দাওয়ার সময় আবার শেয়ার করছি। খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারিনি, যেটা বলছিলাম হলো। এখানে একটু চা করে নিলাম আমার জন্য, আমাদের দুজনের জন্য, আমার আর বুয়ার বাবার জন্য, দুজনের জন্য চা করে নিলাম। বুবাই তো এখন চা খাবে না, এখন অনেকটাই বেলা, 12টা পার হয়ে গেছে। দুটো বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। আর চলো চা খেয়ে নিই, তারপরে বিছানাগুলো গোছাবো। পরপর করতে থাকি, দেখতে থাকো। বিছানা গুছাতেই এসির লোক চলে এসেছিল। আর যেটা বলছিলাম রান্না করতে দেরি হয়, বারবার তোমাদের বলছিলাম, বলতে বলা হচ্ছে না। তা রান্না করতে দেরি, এটাই আমার রহস্য, যে আমি মশলাটা কষার সময় একবার তোমাদের আমি দেখাই যে একবার জল দিয়ে কষলাম, কিন্তু এই কষাটা আমি 2-3 বার জল দিই, একবার না 2-3 বার করে জল দিই। আর জলের পরিমাণটা সবাই যেমন খুব অল্প পরিমাণ জল দিয়ে কষে, আমি সেই জলের পরিমাণটা একটু বেশি দিই। কেউ মশলা হিসাব করে হয়তো 1 হাতা জল দেয়, কি 2 হাতা জল দেয় ছোটো হাতার, আমি সেখানে 1 কাপ 1.5 কাপ জল দিয়ে সেই জলটা ভালো করে ওর সঙ্গে সিদ্ধ মতো হয়ে যায়, তারপরেই মশলাটা কষা হয়। এরকমভাবে 2-3 বার করে করি। কোনো বিশেষ করে চিকেন বলো বা এই ধরনের আলুর দম বা এই ধরনের কোনো রান্না করতে গেলে এই এতবার করে দিয়ে আমি সেই মশলাটাকে কষিয়ে নিই। সেই কারণে আমার এই মশলা কষাতে গিয়ে আমার রান্না করতে দেরি হয়ে যায়। এটাই হচ্ছে আমার রান্না দেরি হওয়ার কারণ আর দেরি হওয়ার রহস্য। এটা তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিলাম। যদি লোকজন বেশি আসে তাহলে আমার আরও বেশি সময় লাগে, কারণ পরিমাণটা অনেক বেশি করতে হয়। আর যদি লোকজন কম আসে তাহলে তো কম হয়। এই দেখো এখন বিছানা গুছিয়ে নিলাম। এই গোছানোর পরপরই কিছুক্ষণ পরেই চলে আসলো এসি সার্ভিসিংয়ের লোক। আবার ওদিকে বাইরে যে ইয়েটা হবে, ওই যে ওয়াশিং মেশিনের জায়গাটা ঢাকবে সেই লোক।
এবার দুজন যখন আসলো তখন সমস্যা হয়ে গেল, মানে দুজনে মিলেই কাজ করবে, আমি আর না স্নান করতে পারলাম না কিছু করতে পারলাম, বসে থাকলাম, কারণ এসি ওইগুলো ধুবে, ওগুলো তো বাথরুমে ধোবে, এবার আমি কতক্ষণ মানে কি করে স্নান করব, বেরোবো, সেই জন্য আমি আর স্নান করতে যেতেও পারলাম না, বসে থাকলাম। ওদের হলো, তারপর সেই সমস্ত আবার পরিষ্কার করলাম, সব ঘরের বিছানার চাদরগুলোকে আবার তুলে রেখেছিলাম, আবার সেগুলোকে পাতলাম, মানে ডবল ডবল খাটনি হলো আর কি। এই দেখো এসি করতে চলে এসেছে, সার্ভিসিং করতে, এইভাবে এসিটা সার্ভিসিং করছে। আর ঠিক পাশে ওই বারান্দায় ওরাও আছে যারা ওই কাজে এসেছে, ওই ওয়াশিং মেশিন ওই জায়গাটা ঢাকতে। তা আমি ওই জায়গাটা যখন ঢাকছে, এবার ভেবেছিলাম যে ওয়াশিং মেশিনের জায়গাটা মানে ওরা যেভাবে বলেছিল সেইভাবে রাজি হয়েছিলাম যে স্লাইডিং দিয়ে কিভাবে করে দেবে। তারপর আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে ওই মানে জায়গাটা যদি এখন একরকম করে করে তাহলে আবার পরে আর এক রকম করে করতে হবে। এটা দেখছো বুবাইদের ঘরের এসিটা করছে, আমাদের ঘরের এসিটা হয়ে গেছে, আমাদের মাঝের ঘরের এসিটা হয়ে গেছে, এটা বুবাইদের ঘরেরটা করছে, এরপরে ছোটো ঘরে এখন আমরা যে ঘরে শুই সেই ঘরে করবে। এই যে সেই ঘরের এসিটা, 3টে এসি সার্ভিসিং হয়ে গেল। তা আমি ওইটাই ভেবে দেখলাম যে যদি এখন আমি একবার করি আবার সেটা পরে ভাঙা, আবার ইয়ে করা, ডবল খরচ, তারপরে যে জিনিসটা লাগানো হবে সেটাও আমি আবার কোথায় ফেলবো তার ঠিক নেই, জিনিসটা নষ্ট হবে, বাড়তি হয়ে যাবে। তো সেই কারণে ভাবনা চিন্তা করে তখন আমি বললাম যে না, একবারে গ্রিল যেভাবে দেওয়া হবে সেভাবেই দিয়ে নেওয়া হোক, এবার যতটা জায়গায় দেবে ততটা জায়গায় দেওয়া হোক, পরে বাকিটুকু আবার দেবো, অল্প অল্প খরচে হবে। আর এই দেখো এসির আউটডোরটা পরিষ্কার করতে চলে এসেছে, আর বাইরে কীরকম মানে কীরকম নোংরা হয়েছে তাই দেখো। এটা হিটাচির যে এসিটা সেইটা মাঝের ঘরে যেটা আছে সেটাতে সবচেয়ে বেশি পরিমাণ নোংরা জমেছে, কালো জল জমেছে দেখলে। আর এটা হচ্ছে এই ছোটো ঘরের যে এসিটা, এটা ক্যারিয়ারের এসি, এটা গোল, এটাতেও নোংরা জমেছে। এটাতে নোংরা অতটা জমে না, তার কারণ এটার ব্লেডটা বৃষ্টির জলে ওপরে মুখ তো, বৃষ্টির জলে ধুয়ে যায়, কাজে এটাতে অতটা নোংরা জমে না। নোংরা ওই মাঝের হিটাচিটাতে সবচেয়ে বেশি হয়েছে, বুয়াইদেরটাতেও কম হয়েছে। তো এটা বাইরে যেহেতু ওপরে চলে এসেছে, আমি ওপরে এসে একটু ভিডিও করলাম, করে তারপরে এইটা ভিডিও করতে করতে আমি ভিডিওটা শেষ করে দেবো। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার পাশে থাকো, আমাকে মানে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। নতুন পুরনো বন্ধুরা তোমরা যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো। আর ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সাবস্ক্রাইব না করে চলে যেও না, একটা করে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের এই কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।